বসিয়ে আমি গেড়ে দিই না। ধন্যবাদ। কাজ করতেছে না? From beginning. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফেসবুক ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে পক্ষ থেকে সকল প্রথম পর্ব ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ক্লাসে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আমার ক্লাস নং 3। তারই আজকে তো জানোই সময় 2টা থেকে, কিন্তু কয়েক মিনিট একটু লেট হয়ে গেছে। টেকনিক 4 বছর মেয়াদী প্রকৌশল ডিপ্লোমা শিক্ষাক্রমের জন্য ফিজিক্স 1 বিষয় কোড হলো 65912। এদের প্রথম পর্ব টেকনোলজি, যাদের সিভিল, পাওয়ার, কম্পিউটার, ডিজিটাল কন্টেন্ট ক্লাস নম্বর 3। যাদের সিভিল, পাওয়ার, কম্পিউটার তাদের ফিজিক্স 1 আছে তাদের ক্লাসে। আজকে চতুর্থ অধ্যায়ে আলোচনা করব নিউটনের গতিসূত্র, বল ও ঘর্ষণ। আজকে আলোচনার বিষয় হলো নিউটনের গতিসূত্র, বল, ঘর্ষণ অধ্যায় এর বাকি অংশ। শিক্ষণফল। এই অধ্যায়ে পাঠে আমরা যা যা শিখতে পারবো। এই অধ্যায়ে প্রথম অংশ হলো ক্লাসের সংক্ষিপ্ত পর্যালোচনা করব। ভরবেগ এর সংজ্ঞা জানবো, ভরবেগের নিত্যতা সূত্র এবং প্রমাণ করব, ভরবেগের নিত্যতা সূত্র এর প্রয়োগ সম্পর্কে জানবো। ঘর্ষণের সংজ্ঞা এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আগের যে অধ্যায়ের অংশ কিছু সংক্ষিপ্ত আলোচনা করতে চেয়েছিলাম। তাহলে আমরা জানি যে বল পড়েছিলাম, বল। তাহলে বলের সংজ্ঞাটা একটু বলি। যাহা কোনো স্থির বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুকে গতিশীল করে বা গতিশীল করতে চাই। স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তুকে যার দ্বারা স্থির করা হয়। সেই যা কিছু প্রয়োগ করা হয়, যেটা প্রয়োগ করা হয়, যার বল হোক, ধাক্কা হোক বা টান হোক, সেটি হলো বস্তুর বল। ওই প্রকৃতিতে বিভিন্ন ধরনের বলের উপস্থিতির নামকরণ আছে বা বিভিন্ন ধরনের বল আছে। আমরা 4টি মৌলিক বল সম্পর্কে পড়েছিলাম: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তাহলে মহাকর্ষ বল হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণ। তড়িৎচুম্বক হলো দুটি চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ। সবল নিউক্লিয় হলো একটা পরমাণু নিউক্লিয়াসের প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনগুলোকে যে বলের মাধ্যমে একত্র থাকে, সংযুক্ত থাকে, সেটি হলো সবল নিউক্লিয় বল। তারপর আমরা নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র আমরা পড়েছিলাম। সেটা হলো প্রথম সূত্রটা হলো বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে। এটা হলো নিউটনের গতির প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকেই ঘটবে, অর্থাৎ ভরবেগ যেদিকে ক্রিয়া করবে বস্তুর সেই দিকে ঘটবে। তারপর হলো তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বলের বিভিন্ন
একক আছে, এমকেএস পদ্ধতি আছে, এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি। বলের পরম একক হলো নির্দিষ্ট, যার মানের কোনো পরিবর্তন না, স্থান ভেদে। বলে অভিকোষে বল হলো স্থান ভেদে পরিবর্তন হয়। তাহলে এমকেএস হলে এম হলো মিটার কেজি সেকেন্ড, সিজিএস হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস হলো ফুট পাউন্ডাল সেকেন্ড। তারপরে এখন আসি আমরা কোন ভরবেগ মোমেন্টাম, কোন বস্তুর ভর ও বেগের গুণ কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ওই বস্তুর ভরবেগ বলা হয়। মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু কোন এক সময়ে বি বেগ প্রাপ্ত হয়। এম ভর বিশিষ্টকে কোন এক সময়ে যদি ধাক্কা দেওয়া হয় বা টান দেওয়া হয়, তাহলে সেই সময়ে যদি বি বেগ প্রাপ্ত হয়, তাহলে বস্তুটি ভর বেগ হবে ভর গুণন বেগ। তাহলে বস্তু ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ভরকে এম, বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। সেই জন্য বস্তু ভর বেগ, ভর বেগকে পি দ্বারা সূচিত করা হয়। ভর বেগ একটি দিক রাশি। কোন ক্ষুদ্র বস্তু যদি অধিক বেগ প্রাপ্ত হয়, তবে তার ভরবেগের বৃদ্ধি ঘটে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখি দুইটি বস্তু আছে। এইটা একটা ভর এই বেগে, এই বস্তুটা চলতেছে এইদিকে, এই বস্তুটা এইদিকে চলতেছে এত ভর বিশিষ্ট। তাহলে সেটা যখন এদিক থেকে এদিক চলতে শুরু করবে, তখন ভরবেগ প্রাপ্ত হবে। এই বস্তুটা যদি এত বেগে এত ভর নিয়ে যদি সামনের দিকে অগ্রসর হয়, সেটা হবে তার ভরবেগ। এখন ভরবেগের নিত্যতা সূত্রের বর্ণনা প্রমাণ করব। আগে বস্তুটা সূত্র সম্পর্কে আমরা জানি। ভরবেগের নিত্যতা সূত্র বর্ণনা প্রমাণ করব। সূত্রটা আগে জানি। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকলে ক্রিয়া ও প্রতিক্রিয়া ফলে কোনো নির্দিষ্ট দিকে তাদের ভরবেগে কোনো পরিবর্তন ঘটে না। কি ভরবেগের সংরক্ষণ বিধি করে নিত্যতা বলা হয়। একে ভরবেগের সংরক্ষণ বিধি ও ভরবেগের নিত্যতা সূত্র বলা হয়। প্রমাণ। মনে করি ক্রিয়া ও প্রতিক্রিয়ারত দুটি বস্তু এ এবং বি, এতে বাহিরের কোনো বলের প্রভাব নেই। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে দুটি বস্তু আছে, এতে বাহির থেকে বল দেওয়ার কোনো যদি প্রভাব না থাকে, তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে এ বস্তু বি বস্তুর অপর, এ বস্তুটা বি বস্তুর অপর যতখানি প্রয়োগ করবে, বি বস্তু এ বস্তুর অপর ঠিক ততখানি বল প্রয়োগ করবে। অর্থাৎ এই বস্তুটা যে বলে এইদিকে ধাক্কা দেওয়ার পরে এইদিকে যাবে, এই বস্তুটা এই ধাক্কা দেওয়ার পর যে ভেবে যাবে, যতখানি এটা বল প্রয়োগ করবে ততখানি এই বলটা ক্রিয়া করবে। অর্থাৎ বল দুটি পরস্পরের বিপরীতমুখী হবে। যে বেগে এটা আসছে, যে বেগে এটা আসছে, সেই বেগে পিছনের দিকে এবার ফিরে যাবে। ধরা যাক এ বস্তুটির ভর m1 এবং বি বস্তুটির ভর m2। ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে তাদের মধ্যে ত্বরণ যদি f1 হয় ও f2 হয়, এ বস্তুর জন্য f1, বি বস্তুর জন্য f2 হয়, তাহলে আমরা অতএব তাহলে এ বস্তুর ক্ষেত্রে বল হবে, বলকে এখানে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে বল সমান ভর গুণন ত্বরণ। তাহলে
এ বস্তুর ভর m1, এ বস্তুর ত্বরণ f1, তাহলে বল সমান এটা। বি বস্তুর ক্ষেত্রে p2 সমান m2 f2। এই সূত্র অনুসারে যেহেতু আমরা পড়েছিলাম f সমান ma, তাহলে আমরা যেহেতু বল দুটি সমান এবং বিপরীতমুখী, তাহলে P1 সমান মাইনাস P2। তাহলে এখন আমরা যেহেতু P1 বল দুটি সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে P2 সমান P1 সমান মাইনাস P2, এটা পরস্পরের সমান এবং বিপরীতমুখী। তাহলে আমরা এখানে P1 এর মান বসাইলাম, P2 এর মান বসাই। তাহলে এখন আমরা এখানে একটি চিত্রটা লক্ষ্য করি। এই একটি বস্তু যার ভর হলো m1, বি একটি বস্তু যার ভর হলো m2। এই দুইটি বস্তুকে u1 আদিবেগে এ বস্তুটা u1 আদিবেগে চলছে, বি বস্তুটা u2 আদিবেগে চলছে, বা ধাক্কা দেওয়া হলো, যখন সংঘর্ষ হলো, এই t সময়ের পরে এই বস্তুটা পরবর্তীতে এত বলে পিছনের দিকে যাবে, যেটার শেষ বেগ হলো b1, এ বস্তুটার শেষ বেগ হলো b1, আর বি বস্তুটার শেষ বেগ হলো b2। এটা টি সময়ের পর আবার সংঘর্ষ হয়ে বিপরীতমুখী হবে। চিত্রটা আমরা লক্ষ্য করলাম। এখন টি সময়ে যদি ক্রিয়া বলের প্রভাবে এ বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যদি u1 ও এ বস্তুর আদি বেগ ও শেষ বেগ যথাক্রমে u1 ও b1 হয়, তাহলে প্রতিক্রিয়া বলের প্রভাবে বি বস্তুর আদি বেগ ও শেষ বেগ যথাক্রমে u2 ও b2 হবে। এই বস্তুটা টি সময়ের পরে এই বেগে যাবে, u1 এবং b2 শেষ বেগ হয়, প্রতিক্রিয়ার ফলে বি বস্তুর আদি বেগের শেষ বেগ u2 এবং b2 হয়। তবে আমরা সেই আগের যে সূত্র দিয়ে গেছিলাম m1 f1 সমান মাইনাস m2 f, এই সূত্র থেকে আমরা যেহেতু ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা পাই বস্তু ভরবেগের পরিবর্তন হার, সেই সময়ের বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলা হয়। তাহলে শেষ বেগ থেকে আদি বেগ বাদ একই সময় ব্যবহারে দিচ্ছে টি, মাইনাস সেই সূত্রে মাইনাস m2, দ্বিতীয় বি বস্তুর ক্ষেত্রে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই 2 টি। তাহলে আমরা এই চিত্র অনুসারে সেইটা সংঘর্ষ হওয়ার পরে তারা সমান এবং বিপরীতমুখী সংঘর্ষ। তারপরে আসি আমরা দুইটার আমরা টি বাদ যাবে, এখানে এইটি আর এইটি বাদ যাবে, তাহলে m1 দ্বারা এই টুকের গুণ হবে, m2 দ্বারা এই দুইটারে গুণ হবে। তাহলে গুণ করার পরে দেখো এখানে m1 b1 মাইনাস u1 সমান মাইনাস m2 b2 মাইনাস u2। তাহলে আমরা এখন গুণ করলাম, এইটে মাইনাস আছে, এই m2 b2 সাইড চেঞ্জ করলে মাইনাস থাকলে এই পাশে প্লাস হয়ে যাবে। আবার m1টা এখানে মাইনাস হয়ে গেল, এটার দ্বারা এটা গুণ করলে এটা এই পাশে নিয়ে এলে মাইনাস, এই মাইনাস দ্বারা এটার গুণ করলে প্লাস হয়ে গেল। তাহলে আমরা এখানে শেষ বেগের ভরের পরিবর্তন, ভরবেগ আদি বেগের ভরবেগ, তাহলে আমরা আদি বেগের সমান আর শেষ বেগের সমান, অর্থাৎ ক্রিয়ার আগে ও পরে ভরবেগের সমষ্টি সর্বদাই সমান থাকে। আগেও যে বেগে সংঘর্ষ হয়েছিল, সংঘর্ষ হওয়ারটি সময় অতিবাহিত হওয়ার পর যে বেগ প্রাপ্ত হইল তাদের পরস্পরের ভরবেগদ্বয় সমান। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো।
তারপরে আসি, তাহলে প্রথম এই ভরবেগের নিত্যতা সূত্র প্রমাণ এবং বর্ণনা দেখলাম, প্রশ্নটি ইম্পর্টেন্ট। এন্ড ভরবেগের নিত্যতা সূত্রের প্রয়োগ, আমরা নিচের ভরবেগের নিত্যতা সূত্রের সততা প্রমাণ দেওয়া হলো। আমরা বন্দুকের পশ্চাৎবেগ বের করব। কোন একটি বন্দুক হতে গুলি ছুড়লে তা পিছনের দিকে ধাক্কা দেয়। একটি বন্দুককে যখন গুলি ছোড়া হয় প্রথম অবস্থায় স্থির থাকে, তার পরবর্তীতে সেটা ধাক্কা দেয় বা পিছন দিকে ফিরে আসতে চাই। ভরবেগের নিত্যতা সূত্রের সাহায্যে এর ব্যাখ্যা প্রদান করা হলো। গুলি ছোড়ার আগে, দেখো চিত্র গুলি ছোড়ার আগে বন্দুক ও তার গুলি উভয়ে স্থির ছিল, তার ভরবেগ 0 ছিল। তারপরে দেখো, অতএব বন্দুকের ভরবেগ 0, স্থির ছিল মানে তার 0, এবং গুলির ভরবেগ 0। বন্দুকের ভরবেগের 0 ছিল যেহেতু তার গতিপ্রাপ্ত বেগপ্রাপ্ত হয় নাই, গুলি যেহেতু বেগপ্রাপ্ত হয় না, স্থির ছিল, সেই জন্য গুলির ভরবেগের 0। গুলি ছোড়ার পর বারুদের বিস্ফোরণের ফলে গুলি একটি বেগে সামনের দিকে যায়। বিস্ফোরণের ফলে গুলি সামনের দিকে একটা বেগে সামনের দিকে যাবে, ফলে এটি সামনের দিকে একটি ভরবেগ প্রাপ্ত হবে। বন্দুকটা গুলি একটি ভরবেগ প্রাপ্ত হয়। ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে গুলি ছোড়ার পরেও তাদের ভরবেগ সমষ্টি 0 হবে। যদি তাই হয় তবে বন্দুকেরও সমান এবং বিপরীতমুখী একটি বিপরীতমুখী ভরবেগ লাভ করবে। তার মানে যদি বন্দুক গুলি ছোড়ার পরে গুলির ভরবেগ প্রাপ্ত হয়, তাহলে বন্দুক একটা পিছনের দিকে ধাক্কা দিবে, যে বেগে গুলি ছোড়া হয়েছিল পিছন দিকে সেই বিপরীতমুখী একটি বন্দুকা ভরবেগ লাভ করবে, ফলে বন্দুকের অবশ্যই পিছনের দিকে সামান্য গতিপ্রাপ্ত হবে। আমরা আরেকটা চিত্রের মাধ্যমে দেখি। দুইটি নৌকার মধ্যে দেখো, বল দুই নৌকাতে না আরেক নৌকার দিকে নিক্ষেপ করতেছে। এখান থেকে নিক্ষেপ করলে দেখো পিছন দিকে চলে যাবে, এখান থেকে করলে পিছন দিকে চলে যাবে। তার মানে কি, পিছনের দিকে যে বল প্রয়োগ করার ফলে এই দিকে গতিপ্রাপ্ত হয়েছে, সেই জন্য এর আদি ভরবেগ প্রথম অবস্থায় স্থির ছিল। যখন বলটি নিক্ষেপ করা হবে, এই নৌকাটি পিছনের দিকে যাবে বা একটু গতিপ্রাপ্ত হবে, ইয়ে যখন হবে সেই দিকে গতিপ্রাপ্ত হবে, সেই জন্য পিছনের দিকে গতিপ্রাপ্ত হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আসি ঘর্ষণ। ফিকশন মানে ঘর্ষণ ফিকশন। যখন একটি বস্তুর অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শ তোলে গতির বিরুদ্ধে যে বল সৃষ্টি হওয়ায় গতি বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে ঘর্ষণ বলা হয়। একটি বস্তুর অপর একটি বস্তুর সংস্পর্শে থাকে যখন থেকে চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শ তোলে গতির বিরুদ্ধে যে বল সৃষ্টি হয়, সেই বলটা দিয়ে গতি বাধাপ্রাপ্ত হয়। চলতে থাকলে সেটা যদি বাধাপ্রাপ্ত হয় তাকেই ঘর্ষণ বলা হয়। ঘর্ষণ 4টি বিষয়ের উপর নির্ভর করে, যথা বস্তুদের উপাদান, কি কি উপাদান দ্বারা বস্তুটি প্রস্তুত করা হয়েছে বা উপাদান দ্বারা তৈরি। মিলন তলে অর্থাৎ স্পর্শ তলে মসৃণতা, বস্তুটি মসৃণ কিনা, বস্তুদের মধ্যবর্তী পদার্থের প্রকৃতি, ভারী কিনা পাতলা এরকম প্রকৃতি, এবং তাপমাত্রা, এই 4টি বিষয়ের উপরে ঘর্ষণ নির্ভর করে।
ঘর্ষণ সাধারণত দুই প্রকার, যথা বিসর্প ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ। এখানে একটা চিত্রের মাধ্যমে দেখো, এই একটা বস্তু রাখা হয়েছে, এখন যদি ধাক্কা দেওয়া হয় এখানে একটা ইয়ের সাথে, বস্তুর সাথে আরেকটা বস্তুর সংস্পর্শে আছে। চলতে থাকলে বা চলতে চেষ্টা করলে তার সংস্পর্শের জন্য গতির বিরুদ্ধে যেদিকেই ধাক্কা দেওয়া হোক না কেন, গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি হবে। সেই বাধা সৃষ্টি হওয়াকেই সেটি ঘর্ষণ বলে। বিসর্প ঘর্ষণ, দুটি বস্তুর একটি যদি অপরটির অপর দিয়ে ঘষে চলে বা চলার চেষ্টা করে, দুটি বস্তুর একটি যদি অপরটির অপর দিয়ে ঘষে চলে বা চলার চেষ্টা করে, তখন তাদের মিলন তলে স্পর্শ করে বর্ষ বরাবর যে বিরুদ্ধে বলের সৃষ্টি হয় তাকে বিসর্প ঘর্ষণ বলে। বা টেবিলের ওপর দিয়ে যদি বই টানা বা মেজের ওপর দিয়ে ইট টানা হয়, দেখো এখানে মেজের উপর দিয়ে একটা লোককে টেনে নিয়ে যাচ্ছে, টানা হচ্ছে, এটি হলো বিসর্প ঘর্ষণ। এখানে দেখো একটা খেলা যন্ত্র, যেখানে এখানে বসে যদি একটা শিশুরা খেলাধুলা করে এখানে বসে যদি এখানে ছেড়ে দেয়, অটোমেটিক এখানে টেবিলের দিয়ে টানা হলে সেটি হলো বিসর্প। আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন, একটি বস্তু যখন অপর একটি বস্তুর অপর দিয়ে গড়িয়ে চলার চেষ্টা করে বা চলে, তখন যে ঘর্ষণ বলে সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে। একটি বস্তু যখন অপর একটি বস্তুর অপর দিয়ে গড়িয়ে চলে বা চেষ্টা করে চলে, সেই ঘর্ষণ বলে সৃষ্টি হয়। যে ঘর্ষণ বলে সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে। যেমন সাইকেল চাকার গতি বা মার্বেলের গতি। সাইকেল দেখো চালাচ্ছে, এই একটা বস্তু বা যে রাস্তা দিয়ে চালাচ্ছে, এটি একটা বস্তু, আর একটা সার্কেল আকৃতির চাকা যেভাবে ঘুরতেছে, এইভাবে যে ঘুরতেছে সেটা হলো সাইকেলের রোলিং। রোলিং মানে ঘুরন্তর অবস্থা, রোলিং। রোলিং অনুসারে সেই ঘর্ষণে একটা বল সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়, সেটি হলো আবর্ত ঘর্ষণ। এখানে একটা মার্বেল দেখো ঘুরতেছে, এটা ঘর্ষণের ফলে একটা গতি বা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটি হলো তোমার আবর্ত ঘর্ষণ। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে আসি আমরা গতি। তারপরে দেখো, গতি থাকুক বা না থাকুক, প্রত্যেক ঘর্ষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গতি থাকুক বা না থাকুক, প্রত্যেক ঘর্ষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থিতি ঘর্ষণ, আর হলো গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, ঘর্ষণ যেটা পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি স্থির বস্তু একটি অপরটির অপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে বা গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলা হয়। পরস্পরের সংস্পর্শে থাকা, এই একটা বস্তু দুটো পরস্পর সংস্পর্শে আছে, এটি স্থির আছে, স্থির একটির অপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে বা একটাকে টান দিলে আরেকটিকে টান দিলে, দুইটা যদি গতিশীল করার চেষ্টা করলে গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে কাজ করা হয়, অর্থাৎ যে পরিমাণ টান দিতে থাকতে হয়, গতিশীল করার আগ পর্যন্ত যে বল সৃষ্টি, বাধা সৃষ্টি করতে হয় বা যে টান শক্তি টান সৃষ্টি হয়, সেই ঘর্ষণ কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে।
তাকে স্থিতি ঘর্ষণ বলে। চিত্র মাধ্যমে দেখলাম। তারপর আমরা ব্যাখ্যা দেখি। ধরা যাক একটি টেবিলের উপর একটি কাঠের ব্লক আছে। ব্লকটিকে অল্প মানের একটি বল এক ডাইন দ্বারা ডান দিকে টানা হচ্ছে। একটি বল এই দিকে টানা হচ্ছে, এদিকে টানা হচ্ছে। এটি কিন্তু ব্লকটি নড়ছে না। এক ডাইন বল দ্বারা যদি টানা হয় এই বলটি নড়ছে না, কিন্তু তাহলে নিশ্চয়ই একটি ডাইনের মানে বল বাম দিকে ক্রিয়া করছে। এটা যদি এইদিকে, এই বলটা যদি এইদিকে ক্রিয়া করে আর একটা বলে ডাইনে এক নিউটন এক ডাইনে বলের একটি বিপরীত দিকে বা বাম দিকে ক্রিয়া করে, তাহলে এই বলটি স্থিতিশক্তি। অতএব দেখা যাচ্ছে যে স্থিতি ঘর্ষণ বস্তুর গতিপ্রাপ্তিতে বাধা দেয়। এই স্থিতি ঘর্ষণটা, এই যে দুটি বস্তুর সংস্পর্শে আছে, এই স্থিতি ঘর্ষণটা বস্তু গতিপ্রাপ্ত অর্থাৎ গতি করতে বা চলতে বাধা সৃষ্টি করে, প্রয়োজনে উদ্ভব হয়। স্থিতিশক্তি ঘর্ষণ নিয়ন্ত্রক করে। এই স্থিতি দুটি সংস্পর্শে থাকলে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় সেই ঘর্ষণ বলটা স্বনিয়ন্ত্রক। তারপরে গতি ও ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন। পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি বস্তু একটি অপরটির উপর দিয়ে চলাচল করার সময় যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে গতি ও ঘর্ষণ বলে। পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় দুটি বস্তু একটির অপরটির উপর দিয়ে চলার চেষ্টার সময় যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে আমরা গতি ও ঘর্ষণ বলি। যেমন টেবিলের উপরে রাখা একটি বইয়ের উপর দিয়ে প্রয়োগ করে চলমান অবস্থায় আনলে সেখানে যে ধরনের ঘর্ষণ বল সৃষ্টি হয় তাকে গতি ও ঘর্ষণ বলে। তাহলে এখন দেখো, দুটি বস্তু, 3 কেজি ভরের একটি বস্তু, 2 কেজি ভরের বস্তু, দুটিকে সংস্পর্শে রাখা হয়েছে। একটির উপরে আরেকটি চলার সময় এইটি এইদিকে লক্ষ্য টান দেওয়া হচ্ছে, এটি এইদিকে টান দেওয়া হচ্ছে। তার মানে এদের মধ্যে যে ঘর্ষণ বলের সৃষ্টি হলো সেটি হলো, চলাচলের সময় যে ঘর্ষণ বল সৃষ্টি হয় সেটি হলো গতি ও ঘর্ষণ। এখন স্থির ঘর্ষণের সূত্রাবলী। স্থির ঘর্ষণের সূত্রাবলী নিচে দেওয়া হলো। স্থির ঘর্ষণ বল সর্বদাই গতির বিপরীত দিকে ক্রিয়া করে। স্থির ঘর্ষণ বল সর্বদাই গতির বিপরীত দিকে ক্রিয়া করে। এই বল স্বনিয়ন্ত্রক। গতি রোধের জন্য যে পরিমাণ প্রয়োজন ততটুকু বল সৃষ্টি করে, অর্থাৎ যে পরিমাণ বল সৃষ্টি করা দরকার সেটুকু বলেই সৃষ্টি হয়। সীমাস্থ ঘর্ষণের মান, যে সংলগ্ন সীমাস্থ ঘর্ষণের মান অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানের সমানুপাতিক। এটি স্পর্শতলের ক্ষেত্রবলের উপর নির্ভর করে না, তবে এটি স্পর্শিত তলের প্রকৃতি এবং স্বভাবের উপরে নির্ভরশীল। এখানে দেখো একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে চিত্রটা একজনের ধাক্কা দিচ্ছে। এখানে একটা বস্তুর উপরে আরেকটা সংস্পর্শে আছে, ধাক্কা দেওয়ার পরে ঘর্ষণের পরে বাধা সৃষ্টি করতেছে। স্থির ঘর্ষণ, এই বস্তুটা এই ব্যক্তিটি এইদিকে ধাক্কা দিচ্ছে আর একটা প্রতিক্রিয়া বলের মাধ্যমে সেই দিয়ে স্থির থাকতে চাই বা বিপরীত দিকে ক্রিয়া করতে চাই। এটা হলো, এই জন্য এই বলটি হলো স্বনিয়ন্ত্রক। গতিরোধের জন্য যে বলের স্থির থাকার জন্য যে বল দরকার সেই বলটিকে বল সৃষ্টি করে।
এই ঘর্ষণে সীমাস্থ ঘর্ষণের মান, এখানে যে সীমাস্থ ঘর্ষণ তৈরি করে এই বলের মান প্রতিক্রিয়া যে বলের মানের পরস্পরের সমানুপাতিক। এটি প্রস্থতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে তলের প্রকৃতি তার স্বভাবের উপর নির্ভরশীল। এখন স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক বের করা। স্থিতি ঘর্ষণের আগে গুণাঙ্কটা সংজ্ঞা দেখি। সীমাস্থ ঘর্ষণ বলের মান ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। এই সীমাস্থ ঘর্ষণের বলের মান ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। ব্যাখ্যা ও মানের নির্ণয়। ধরা যাক একটি টেবিলের উপর একটি কাঠের ব্লক বি আছে। এখানে একটা কাঠের ব্লক বি আছে, বি এর ওজন হলো ডব্লিউ। এই একটা কাঠের ব্লক আছে যার ওজন হলো ডব্লিউ, যা নিচের দিকে ক্রিয়ারত, এটা নিচের দিকে ক্রিয়ারত আছে। টেবিল কর্তৃক প্রযুক্ত প্রতিক্রিয়া বল, এই টেবিলের উপর রাখা হয়েছে, টেবিলের একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা হলো এন। এই জন্য এই বস্তুটা ব্লকটির নিচের দিকে যে বলে ক্রিয়া করতে চায়, এই টেবিলের উপর প্রযুক্ত বলটা, প্রতিক্রিয়া বলটা সেই দিকে তত পরিমাণ বল ক্রিয়া করতে চায়, প্রতিক্রিয়া বল। এই জন্যে এন সমান ডব্লিউ, অর্থাৎ ব্লকটির যে বলে ক্রিয়া করে তার অবিলম্ব বল যা প্রতিক্রিয়া বলটা পরস্পরে সমান। এখানে এন ভেক্টরকে অবিলম্ব প্রতিক্রিয়া বল বলে, এখানে এইটাকে অবিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল বলে। ধরা যাক এনএস মানে কঠিন বস্তু, যেহেতু স্থিতি ঘর্ষণ বল যেহেতু, এই জন্য এনএস বল প্রয়োগে ব্লকটি নড়তে শুরু করে। যখন এটি বল প্রয়োগ করা হোক, বল প্রয়োগ করলে একটা নড়তে শুরু করে, তখন তার সীমাস্থ ঘর্ষণ অর্থাৎ এফএস, যে বল প্রয়োগ করা হলে সেই বলটা যদি সীমাস্থ ঘর্ষণ শুরু হয়ে গেল, তখন সেটা হলো এফএস। তাহলে আমরা জানি যে বলের প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছিল, প্রতিক্রিয়া বল, তাহলে সেই বলের সমান যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, সেই টেবিলের উপর টেবিল কর্তৃক প্রযুক্ত বল ক্রিয়াটা তার সমান। তাহলে অভিজ্ঞতা হতে দেখা যায় সীমাস্থ ঘর্ষণ সীমান্ত ঘর্ষণ বলের মান বস্তুটির ওজন তথা অবিলম্ব প্রতিক্রিয়া মানের সমানুপাতিক। সীমাস্থ ঘর্ষণ বলের মান যে বল হয় বস্তুটির ওজন তথা অবিলম্ব প্রতিক্রিয়া মানের সমানুপাতিক। তাহলে যে সীমাস্থ ঘর্ষণের যে পরিমাণ তৈরি হলো তার অবিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল সেটার পরস্পরের সমানুপাতিক। এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে, সমান চিহ্ন যদি দেই, তাহলে একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, সেটা হলো মিউ এস, অর্থাৎ এইটি মিউ এসটা হলো একটা ধ্রুবক। তাহলে আমরা এখন মিউ এস সমান, তাহলে আমরা এফ এস এর নিচে এনটা চলে যাবে, বা সাইড চেঞ্জ করলে এটা এখানে থাকবে, এটা এখানে চলে যাবে। তাহলে মিউ এস কে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয় বা ধ্রুবক বলা হয়। এর কোনো একক নাই, যেহেতু এই ঘর্ষণ বলের একক আর এই বলের একক একই, সেই জন্য এখানে এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নাই। তারপরে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টের সমান। সীমাস্থ ঘর্ষণ বলের মান ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। সীমাস্থ ঘর্ষণ বলের মান ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। মনে করি বি একটি কাঠের ব্লক সমতল টেবিলের উপর আছে। এই অবস্থায় ব্লকের ওজন এন সমান mg, অর্থাৎ এই বলে নিচের দিকে ক্রিয়া করে, টেবিলের উপর খাড়া নিচের দিকে ক্রিয়া করেছে।
এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে টেবিল ও ব্লকটির ওপর খাড়া উপরের দিকে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আর প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে টেবিলটি ব্লকের নিচের দিকে যে খাড়া দিকে ক্রিয়া করছে, তেমনি টেবিলটিও প্রযুক্ত প্রতিক্রিয়া অবিলম্ব বরাবর আর বল ক্রিয়া করে। এখানে আর কে অবিলম্ব প্রতিক্রিয়া বল বলা হয়। আর ও এন পরস্পরের সমান ও বিপরীতমুখী হওয়ায় ব্লকটি স্থির। যেহেতু আর এবং এন পরস্পরের সমান ও বিপরীতমুখী হওয়ায় ব্লকটি স্থির থাকবে। এর পরে চিত্রের মাধ্যমে দেখানো গেল। এখানে এই চিত্রের মধ্যে দেখো, আর যে পরিমাণ বলে নিচের দিকে ক্রিয়া করছে অবিলম্ব বরাবর এই টেবিলের মধ্যে যে রাখা হয়েছে, এটা সেই পরিমাণ বলে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে। সেই জন্য প্রতিক্রিয়া বল আর এই বলটি পরস্পরের সমান। কোনো তল কোনো তল এবং এই তলের উপরে অবস্থিত কোনো বস্তুর আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বল বলে। কোনো তল এবং এই তলের উপরে অবস্থিত কোনো বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বল বলে। আবার কোনো তল বা এই তলের অবস্থিত কোনো বস্তুর মধ্যে যে বলে প্রভাবে বস্তুটিতে গতি সঞ্চার হবার উপক্রম হয়, তখন বস্তুর গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে সীমাস্থ ঘর্ষণ বলে। একে এফ এস দ্বারা সূচিত করা হয়। আবার দুটি বস্তুর পরস্পরের সংস্পর্শে থাকলে সীমাস্থ ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। দুটি বস্তুর পরস্পরে সংস্পর্শে থাকলে সীমাস্থ ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। একে মিউ এস দ্বারা সূচিত করা হয়। এখন আমরা চিত্রটা দেখি। এই একটা বস্তু, এই বস্তু দ্বারা এখানে আঘাত করা হলে এই বলে সামনের দিকে যাবে। এই বস্তুটি নিচের দিকে যে বলে দিকে ক্রিয়া করতেছে, আরেকটি টেবিলে তার প্রতিক্রিয়া বল সেই দিকে ক্রিয়া করতেছে। এখন আমরা সেই আগের সেই সীমান্ত ঘর্ষণের সূত্র অনুসারে মিউ এস সমান এফ এস বাই আর, অর্থাৎ একই জাতীয় দুটি রাশি অনুপাত বলে এর কোনো একক মান নেই। তাহলে আমরা এখন আগের সূত্র অনুসারে পাইলাম। তাহলে এখন এই চিত্র অনুসারে লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, যেটা থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে সাইন যে থিটা এফ যেহেতু উৎপন্ন করছে, তাহলে এখন আমরা এই বরাবর এফ এস বল সৃষ্টি করছে এই লম্ব বরাবর, আর এখানে বল উপর বরাবর আর আর ড্যাশটা উপর বরাবর বল সৃষ্টি করছে, দিল অতিভুজ বরাবর। অতিভুজ বরাবর যে বল সৃষ্টি করছে এটা হলো অতিভুজ। তাহলে আমরা এখন সাইন থিটা এফ সমান এফ এস বাই আর ড্যাশ, তার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এই এফ এস সমান, তাহলে আমরা বজ্র গুণন করি বা ক্রস গুণন করি, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে আর ড্যাশ সাইন থিটা এফ। আবার কস থিটা, তার মানে ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই অতিভুজ যখন হবে, তার অবিলম্ব বরাবর বল তার অতিভুজ বরাবর যে কোণ উৎপন্ন করছে সেই বল দুটির অনুপাতে ভূমি বাই অতিভুজ। তাহলে আবার এখানে আর সমান আর সমান আর ড্যাশ সমান কস থিটা। নিশ্চয়ই তোমরা তোমাদের সমীকরণটি বুঝতে পারছো।
আমরা সেই আগের সেই সীমান্ত ঘোষণার সূত্র অনুসারে মিবার সমান cos থিটা, তার মানে ভূমি বাই অতিভুজ। একজনের প্রশ্ন করছে, নাজিম তুমি দেখো যে যে সীমান্ত ঘর্ষণ কি, এই জিনিসটা দেখো। সীমান্ত ঘর্ষণ বল যেটা কোনো তল, এই এখানে একটা তল আছে, এই তলের উপর অবস্থিত কোনো বস্তুর মতো আপেক্ষিক গতি, অর্থাৎ এমনি যদি নড়াচড়া যদি না হয়, তাহলে না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে কোন তলের উপরে, কোন তল, এই একটা টেবিলের একটা তল, এই তলের উপরে অবস্থিত কোন বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত, গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ আপেক্ষিক গতি মানে সরাসরি এমনি যদি নড়াচড়া না হয়, বাহ্যিক থেকে বল যদি প্রয়োগ করা হয়, এই প্রয়োগ করার ফলে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তখন তাকে স্থিতি ঘর্ষণ বলা হয়। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এখানে তোমরা বুঝতে পারছো নিশ্চয়, কোন বস্তুর মধ্যে যে বলে প্রয়োগ বস্তুর গতি সঞ্চার হবার অর্থাৎ পরবর্তী চলার চেষ্টা করে উপক্রম হয়, যে বাধাদানকারী যে ঘর্ষণের সৃষ্টি হয়, চলতে হয়, তারপরে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, তাকে সীমাস্থ ঘর্ষণ বলে, কে এবার দ্বারা সূচিত করা হয়। ওকে, এখন নিশ্চয় বুঝতে পারছো। তারপরে আমরা আসি ঘর্ষণের সুবিধা ও অসুবিধা। ঘর্ষণের সুবিধা অসুবিধা। ঘর্ষণ, যে ঘর্ষণ আমরা পড়লাম, যে যে ঘর্ষণের সংজ্ঞাগুলো দেখলাম, যে ঘর্ষণের সুবিধা এখন অসুবিধা। ঘর্ষণের সুবিধাগুলো কি কি? ঘর্ষণজনিত বাধা থাকার ফলে আমাদের পক্ষে নিম্ন কাজগুলো করা সম্ভব হচ্ছে। ঘর্ষণ যদি না থাকতো আসলে কোনো কাজই আমরা করতে পারতাম না, আমরা হাঁটতে পারতাম না, বা গাড়ি থামানো যাইতো না, ব্রেক করা যাইতো না, হাত দিয়ে কিছু ধরা যেত না, হাতটা বাঁকানো যেত না, দেওয়ালে পেরেক মারা যাইতো না, মই লাগানো যাইতো না। তাহলে দেখা যে ঘর্ষণজনিত বাধা থাকার কারণে আমাদের পক্ষে নিম্ন কাজগুলো করা সম্ভব হয়েছে। তাহলে রাস্তা হাঁটা চলা, এটা হলো ঘর্ষণের সুবিধা। গাড়ির থামানো, হাত দিয়ে কোনো কিছু ধরে রাখা, দেওয়ালে পেরেক আটানো, দেওয়ালে মই লাগানো, দিয়াশলায় কাঠি জ্বালানো, যে হাত ঘর্ষণ দিলে সেই দিয়াশলায় আগুন জ্বালানো যায়। বেল্টের সাহায্যে কোনো যন্ত্রপাতি ঘোরানো, যে আমরা বিভিন্ন যন্ত্রপাতিতে দেখি বেল্ট লাগানো হচ্ছে, এটা একটা আরেকটা চাকাকে আরেকটা অংশকে ঘোরানোর জন্য আমরা কি লাগানো হয়, একটা বেল্ট লাগানো হয়, সেই বেল্টের সাহায্যে আরেকটি যন্ত্রকে ঘোরানো হয়, সেটার সাহায্যে ঘর্ষণের সাহায্যে সম্ভব। সেতারে ঝংকার, অর্থাৎ যে আমরা সেতার বা কোনো ঝংকার তোলার জন্য সেখানে ঘর্ষণের প্রয়োজন। অসুবিধা, আসলে ঘর্ষণে থাকার কারণে শুধু সুবিধাই নয়, অসুবিধাও কিছু রয়েছে। গতি শক্তি কমে যায়, এতে শক্তির অপচয় হয়, মেশিনের যন্ত্র ক্ষয়প্রাপ্ত হয়। গতি শক্তি কমে যায়, শক্তি অপচয় হয়, মেশিনের যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত হয়, এই হলো ঘর্ষণের অসুবিধা। এখন ঘর্ষণ বল কিভাবে কমানো যায়? ঘর্ষণ বল কিভাবে কমানো যায়? ঘর্ষণ বল কমানোর উপায় সমূহ আমরা দেখি। তল মসৃণ করে ঘর্ষণ কমানো যায়। তল যদি মসৃণ থাকে, যে দুটি বস্তু আমরা ব্যবহার করব, দুটি বস্তু যদি ঘর্ষণ তল যদি মসৃণ হয়, তাহলে সেখানে ঘর্ষণ বল কমানো যাবে। তারপর 2 নম্বর, তেল পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। তেল ব্যবহার করে বা পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। যে দুটি সংস্পর্শে তেল বা পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করলে ঘর্ষণ কমানো যায়। বায়ু দ্বারা
বায়ু দ্বারা দুটি মাধ্যমে স্পর্শ করে ঘর্ষণ কমানো যায় এবং টানা পরিবর্তে গড়িয়ে নিলে ঘর্ষণ কমানো যায়। টানা সে যদি আমরা গড়িয়ে নেই তাহলে সেই বস্তুটার ঘর্ষণ কমানো যাবে। সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানো যাবে। সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানো যাবে। একজনে কোশ্চেন করেছিল যে আমরা গাণিতিক টার্মটা বুঝিনি, আরেকবার দেখে নিই। এই যে আমরা এর আগে যে ঘর্ষণ বলের সীমাস্থ ঘর্ষণের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে যে একটা সমীকরণ পেলাম, দেখো এখানে যে অভিজ্ঞতা হচ্ছে যে সীমাস্থ ঘর্ষণে বলের মান ও দুটির ওজন বা দুটির মানই প্রতিক্রিয়া অবিলম্ব প্রতিক্রিয়ার মানের সমানুপাতিক। দুটি পরস্পর যদি সমানও হয়, সীমাস্থ ঘর্ষণ তার প্রতিক্রিয়া বলের মান যদি পরস্পর সমান হয়, তাহলে এফএস সমানুপাতিক এন বা অবিলম্ব প্রতিক্রিয়া বল। এফএস সমান এটা একটা দেওয়া হয়েছে মিউএস, একটা ধ্রুবক ধরা হয়েছে সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়ার জন্য সমান চিহ্ন ব্যবহার করে। এটি একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এই সমীকরণটা যদি এনটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে গুণন চিহ্ন আছে, এই পাশে নিলে ভাগ চিহ্ন হবে। তাহলে এই ভাগ চিহ্নটি যদি আবার সাইড চেঞ্জ করি, এটা এই পাশে নিয়ে আসি, এটা নিচে নিয়ে আসছি, তার মানে এটা এই পাশে নিয়ে আসলে গুণন চিহ্নটা ভাগ চিহ্ন হবে। তাহলে মিউ এস সমান এফ এস বাই এন। এই সমীকরণটা হলো সেই অবিলম্ব প্রতিক্রিয়া মানের এবং সীমাস্থ ঘর্ষণে বলের মান। তাহলে এই সূত্র থেকেই এখন দেখো এই চিত্র অনুসারে এই যে প্রতিক্রিয়া বল, অবিলম্ব পরিস্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর এখানে সীমাস্থ ঘর্ষণ বল, এই দুটি বলের মধ্যে যখন সম্পর্ক হলো তখন আমরা এই সমীকরণটা পেলাম। এই সমীকরণটা বাইর করার জন্যই এই সমীকরণটা বাইর করা হয়েছে। সাইন এখানে লম্ব বরাবর যেখানে ক্রিয়া করেছিল, এই লম্ব বরাবর এখানে এটা এখানে যখন ক্রিয়া করা হয়েছিল লম্ব এফ এস বাই ধরা হয়েছিল, আসলে কিন্তু এফ এস ধরা হয়েছিল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা এফ বা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এফ এর সমান যদি বর্গগুণন করি, এটা সমান এটার সাথে এটা গুণন আকৃতি হবে, এফ এর সমান এটি। আবার এই cos থিটা এফ সমান এই বরাবর, এই বরাবর যেটা এই যে এন করা হয়েছে ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই অতিভুজের সমান ধরে নেওয়া হয়েছে এখানে এই আর সমান, এখানে আরটাই হয় নাই, এই আর সমান এই ক্রস দিয়ে এটা গুণ করলে এটি সমান এটি। নিশ্চয়ই এখন বুঝতে পারছে। এখন এই মানটা এই সমীকরণে এফ এস এর মানটা বসাইলাম এখানে এফ এস এর জায়গায়, আর এই মানটা এই জায়গায় বসালাম, এই যে আরটা এখানে হবে, আরটা এই জায়গায় বসালাম। তাহলে মিউ এর সমান tan থিটা এফ। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওকে, তারপরে এখন প্রয়োজনীয় সূত্র সমূহ। আমরা এই চ্যাপ্টারে যে সূত্র সমূহগুলো আমরা পেলাম, তাহলে দেখে এই সূত্রগুলো আমরা একটু লিখি বা লিখে রাখি খাতায়। ভরবেগকে আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করছি। বস্তু শেষ ভরবেগ এবং আদি ভরবেগের পরিবর্তনটা হইল ভরবেগ। তাহলে বস্তুর ভর যদি এম হয়, বস্তুর বেগ যদি বি হয়, এটা সমান এটা। আবার বস্তুর বল সমান এফ সমান এম এফ, অর্থাৎ বস্তুর ভর বস্তুর ত্বরণ, বস্তুর ভর বস্তুর বেগ ত্বরণ এফ। বস্তুর ত্বরণ সমান যে কোনো বস্তুর ত্বরণ যদি বের করি, এ হতে পারে, এই এফ হতে পারে,
এ হতে পারে, এফও হতে পারে। তাহলে বস্তু বেগের পরিবর্তন হারকেই ত্বরণ বলা হয়। বস্তুর বেগের পরিবর্তন হারকেই ত্বরণ বলা হয়। শেষ বেগ যদি বি হয়, আদি বেগ যদি ইউ হয়, তাহলে সময় যদি টি হয়, তাহলে এই বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে। রকেটের ত্বরণ এখানে দেওয়া হয়নি। ভরবেগের নিত্যতার সূত্রটা, এই যে বস্তু আদি ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগের পরিবর্তন দুটি পরস্পরের সমান। বস্তু সংঘর্ষ হওয়ার পূর্বে যে বেগে সংঘর্ষ হয়েছিল দুটি বস্তু, সংঘর্ষ হওয়ার পর অর্থাৎ টি সময় অতিবাহিত হবার পর এই ভরবেগ প্রাপ্ত হবে। অর্থাৎ আদি ভরবেগে আগের এবং পরের ভরবেগের সমষ্টি সর্বদাই সমান। তারপর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর সমান এফ এস বাই আর, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কে সীমাস্থ ঘর্ষণের বলের মান অবিলম্ব বরাবর প্রতিক্রিয়া বলের মান। তারপরে চল গতি ঘর্ষণ গুণাঙ্ক বা গতি ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কাইনেটিক গুণাঙ্ক। তারপর হইল সীমাস্থ ঘর্ষণ বলের মান গতি বরাবর তার অবিলম্ব বরাবর প্রতিক্রিয়া বলের মানের সমান। তারপরে হইল ঘর্ষণ গুণাঙ্ক এর আগে যে সূত্রটা পড়লাম, এই যে ঘর্ষণ গুণাঙ্ক এটা টেনজেনের সমান। যে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক তার টেনজেনে সেই টেনজেন কোণের সমান। সমান এই সূত্র দ্বারা, যে কটি সূত্র দ্বারা আমরা অঙ্ক করতে পারবো, আমরা অঙ্ক করব এখন। এই অংশগুলোর মধ্যে কেউ যদি বুঝতে বাকি থাকে তোমরা কমেন্টসের মধ্যে জানাইতে পারো। তাহলে এখন আসি আমরা অঙ্কে। একটি বস্তুর উপর 10 নিউটন বল ক্রিয়া করে 5 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটি ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। সমাধান আমরা জানি ভরবেগের পরিবর্তন সেই প্রয়োজনীয় সূত্র থেকে লিখলাম। এখানে দেওয়া আছে বল F সমান 10 নিউটন বা 10 নিউটন সময় t সেকেন্ড, ভরবেগের পরিবর্তন সমান এটি। তাহলে ভরবেগকে আমরা টি দ্বারা ভাগ করলে সেই টিটা, এই টি কাটা গেলে আগেরটাই হয়, সেই জন্য আমরা ত্বরণ নিয়ে আসার জন্য টি দ্বারা ভাগ করছি, সেই টিটা এখানে লিখছি। তাহলে আমরা এখানে এমটা কমন গেল, লিখলাম এনটা এম কমন গেল, টিটা ঠিকই থাকলো। এন এ বি মাইনাস ইউ বাই টি সমান আমরা এ দেখছিলাম সূত্রের মধ্যে, তাহলে এইটি থাকলো এম সমান এফ সমান এম এ। তাহলে লিখলাম এফ এর মান যেহেতু 10 এম আছে, টি এর মান যেহেতু 5 সেকেন্ড আছে, তাহলে 10 নিউটন সমান গুণন 5 সেকেন্ড, তাহলে তার ভরবেগের পরিবর্তন হলো 5.50 কেজি পার সেকেন্ড স্কোয়ার। অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন একটি বল 4 কিলোগ্রাম ভরের স্থির বস্তুর উপর একটি বল 4 কিলোগ্রাম ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে 2 সেকেন্ড বস্তুটিকে 4 মিটার টেনে নিয়ে যায়, তাহলে বলের মান কত? যেহেতু 2 সেকেন্ড বস্তুটি 4 মিটার, তাহলে যেহেতু সরণ আছে, স্থির অবস্থায় যেহেতু, তাহলে আদিবেগ 0। স্থির অবস্থায় বস্তু যেহেতু আদিবেগ 0, বস্তুর ভর যেহেতু 4 কিলোগ্রাম, বস্তুর সরণ যেহেতু 4 মিটার সরে গেছে, টেনে নিয়ে গেছে, সময় যেহেতু 2 সেকেন্ড, তাহলে ত্বরণের মান কত, বলের মান কত? তাহলে আমরা জানি এর সমান এই সমীকরণ। তাহলে আদিবেগ 0 বসাইলাম, টি এর মান 2 বসাইলাম, হাফ এ টি স্কোয়ার এটা বসাইলাম, এফ সমান 0 প্লাস এটা। এখন এটার স্কোয়ার করলাম, 4 হয়ে গেল, 4 সমান 2a, 2a সমান 4।
এ সমান তাহলে এই 2টা যদি নিচে চলে যায় তাহলে এ সমান 2/2 কাটা 4/2 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে আবার আমরা পাই F সমান ME। তাহলে M এর মান আমরা দেওয়াই আছে 4 কেজি, এর মানটা কত বাড়াইলো 2, তাহলে 4 দুগুণা নিউটন। আবার 100 ডাইনের একটি বল 25 গ্রাম ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে তাহলে এর বেগ কত নির্ণয় করো। আমরা জানি F সমান ME, তাহলে A সমান, তাহলে এমটা নিচে চলে যাবে, তাহলে F সমান F/m, A সমান F/m। তাহলে F সমান হলো 100 ডাইন, M সমান হলো 25 গ্রাম, T সময় হলো 5 সেকেন্ড। তাহলে দেখো যে স্থির অবস্থায় হলো ওটা পরে, তাহলে F সমান হলো 100, M সমান হলো 25, ভাগ করলে হলো A সমান এটা। যেহেতু CGS পদ্ধতিতে বলের একক এবং ভরের একক, সেই জন্য ত্বরণের একক CGS এ মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। আবার B সমান U প্লাস AT স্কয়ার, যেহেতু আদিবেগ স্থির অবস্থায় শুরু হয়েছে, আদিবেগ 0, এর মান পাইলাম 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর টি এর মানটা পাইছি 5 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটা বসাইলাম, তাহলে B সমান পাইলাম 4×5 = 20, তাহলে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। অঙ্ক নিচে বুঝতে পারছো তোমরা? আরেকটি অঙ্ক আছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে চলন্ত 8 কেজি ভরে কোনো বস্তুর উপর বল 40 নিউটন বল থামিয়ে দেওয়া হলো, তাহলে এই সময় বস্তুটি কত পথ অতিক্রম করবে। সমাধান, আমরা জানি F সমান MA, তাহলে এ সমান এটা, F এর মান হলো 40 নিউটন, M এর মান হলো 8 কেজি, তাহলে ভাগ করলে এর মান হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার যেহেতু এখানে চলন্ত বেগে থামিয়ে দেওয়া হলো, তার মানে ত্বরণ মন্দন সৃষ্টি হয়েছে, এই জন্য B সমান U মাইনাস AT স্কয়ার, মন্দন সৃষ্টি হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে মানে মন্দন। তাহলে B সমান, যেহেতু শেষ বেগ তাহলে 0, শেষ বেগ U আদি বেগ হলো এটা মাইনাস AT স্কয়ার, এর মানটা এটা, তাহলে T এর মানটা কত, তাহলে 5T এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল 20, তাহলে T এর মানটা, তাহলে 5টা নিচে আসলো, কাটাকাটি করলে 4 সেকেন্ড। আবার যেহেতু কত দূরত্ব অতিক্রম করলো, আমরা সেই সমীকরণে থেমে দেওয়া হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে, আমরা জানি এর সমান সেই মন্দন সৃষ্টি হয়েছে, তাহলে ইউটি মাইনাস হাফ AT স্কয়ার। তাহলে এস সমান বসাইলাম, ইউর মান বসাইলাম 20, টি এর মান 5 মাইনাস হাফ AT স্কয়ার, এর মান 5, টি এর মান 4, এটা গুণ করে এটা হয় মাইনাস হাফ 5, এটার স্কয়ার করলে 16 হয়। তাহলে এর সমান 100 মাইনাস এই 2 দিয়ে যদি এটার কাটি 8, 5 × 40, তাহলে এটা তেনে বাদ দিলে, তাহলে আমরা সেই দূরত্বটা আমরা পাইলাম 60 মিটার। ওকে, নিচে অঙ্কগুলো যেগুলো তোমাদের দেখানো হলো, আর বইতে অঙ্কগুলো আছে, সেগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে, কিছু নোট করে রাখবে। এখন আমরা দিই বাড়ির কাজ। আজকের পাঠে অনুশীলন করবে, যেগুলো এই অধ্যায়ে আলোচনা করলাম বইয়ের সাথে মিলিয়ে দেখবে, বইয়ে একটু দেখবে সহায়ক হিসেবে, এই আলোচনাটাও দেখবে, শুনবে, খাতায় লিখে লিপিবদ্ধ করতে হবে। ভরবেগের সংজ্ঞা কিভাবে লিখবো, খাতায় লিপিবদ্ধ করবে, ভরবেগের নিত্যতা সূত্রটা বর্ণনা লিখবো, প্রমাণ করব, ঘর্ষণের সংজ্ঞা জানবো, এর প্রকারের বিষয় সম্পর্কে আলোচনা করব, এর অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধান করব। এইগুলো খাতায় লিপিবদ্ধ করব, কিন্তু আমরা পরবর্তী ক্লাসে যখন ফিরে আসবো ক্লাসে, মানে এই খাতাগুলো আমি ক্লাসের মধ্যে দেখব, যে ক্লাসগুলো আমি নিয়েছি। আরেক স্যারের অন্য ক্লাসগুলো নেই, তোমরা এর আগে কমেন্টস করেছিলাম যে তৃতীয় অধ্যায় কোন স্যারে নাই, স্যার বাদ দিচ্ছেন, তৃতীয় অধ্যায় ওই স্যারে নেবে, অন্য আরেকজন স্যার নেই, সেই স্যারে নেবে, আর পঞ্চম অধ্যায় সেই স্যারে নেবে। আমি ষষ্ঠ অধ্যায়ে আবার চলে যাব, ষষ্ঠ অধ্যায়ে আবার পরবর্তী ক্লাস শুরু হবে, সেই জন্য তোমরা খাতা কলম নিয়ে সেগুলো একটু নিজেরাই করবে। আমিও তোমাদের বুঝে যাই, ক্ষুদ্র প্রয়াসে তোমাদের চেষ্টা করব তোমাদের বৃহত্তর স্বার্থে, যেহেতু তোমরা ক্লাসে ফিরে আসতে পারতেছ না,
সেই জন্য তোমরা জব অ্যাসাইনমেন্ট অর্থাৎ খাতায় লিখে লিপিবদ্ধ করে সেই লেখাগুলো নিজের কাছে রাখতে হবে এবং পড়তে হবে। পরবর্তী ক্লাস শনিবারে সকাল 11:40 ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। দেখ, যদি কোনো সমস্যা থাকে আলোচনা বলতে পারো। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।